আবারও স্বাগত একুশে বিজনেসের সঙ্গে আছি মহিমা পলি। দর্শক, এখন রয়েছে ব্যাংক খাত ও খেলাপি ঋণ ও অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে বিশেষ আলোচনা। আর এই আলোচনার জন্য আমাদের স্টুডিওতে রয়েছেন পলিসি থিঙ্ক অ্যান্ড ইকোনমিক রিসার্চ সেন্টারের চেয়ারম্যান মোহাম্মদ মাজেদুল হক। দর্শক, একুশে বিজনেসের এই অংশটি দেখবেন আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতালের সৌজন্যে, পাওয়ার্ড বাই ন্যাশনাল অ্যাগ্রি কেয়ার গ্রুপ। আপনাকে স্বাগত আমাদের আজকের অনুষ্ঠানে। জি, আমরা খেলাপি ঋণ নিয়ে যেহেতু শুরু করতে চাচ্ছি, তো সেক্ষেত্রে প্রথমেই জানতে চাইব যে গতকাল দেশের শীর্ষ 20 ঋণ খেলাপির তালিকা প্রকাশ করেছে অর্থ পরিকল্পনা মন্ত্রী, এবং এ বিষয়ে আপনার মন্তব্য কি? জি, দেখেন যে বাংলাদেশে আপনার এটা বাংলাদেশের মানে এশিয়ার ভিতরেই যদি আমি বলি, দক্ষিণ এশিয়ার ভিতরে যদি বলি, ব্যাংক খাতটা গভীর সংকটে পড়ে আছে। খেলাপি ঋণ মানে খেলাপি ঋণের যে আপনার 30%, 32%, 33% বিতরণকৃত ঋণের, এটা আপনার বলা যায় যে আপনার ওয়ার্ল্ডের ভিতরে এখন সেরা অবস্থানে রয়েছে, সর্বোচ্চ। তাহলে খেলাপি ঋণ সংক্রান্ত আসলে আমরা কোন ধরনের পদক্ষেপগুলো গ্রহণ করছি, আমরা যদি লিগাল ওয়েটা দেখি, যদি আইনের পথ বেছে নিই খেলাপি ঋণ উদ্ধারে, তাহলে সেটাও দীর্ঘস্থায়ী। এবং অন্তর্বর্তী সরকার কিন্তু আপনার অর্থ ঋণ আদালত ঢিলে সাজানোর একটা মানে সংস্কার করার জন্য সিদ্ধান্ত গ্রহণ করেছিল। সেটা এখন কোন পর্যায়ে সেটা আমি জানি না, তবে নতুন সরকার কি করবে সেটা আমি জানি না। বাংলাদেশ ব্যাংক অর্ডার সংস্কার করার জন্য কাজ করছিল। কিন্তু আমার কথা হলো যে দেখেন যে এই যে খেলাপির সংস্কৃতি যে বেড়েছে, খেলাপির সংস্কৃতিটা কিভাবে বাড়লো, মানে মানে ব্যাক বাই মানে কারা ছিল? আপনার তো বিষয়টা হলো যে রাষ্ট্র যেখানে আপনার ব্যাংক কোম্পানি আইন অ্যামেন্ডমেন্ট করে পরিবারতন্ত্রকে স্বাগত জানিয়েছে, সুতরাং তো সেখানে খেলাপি বাড়বেই এক। সুতরাং আরেকটা হলো যে আপনার বাংলাদেশ ব্যাংকের স্বায়ত্তশাসনও কখনো ছিল না। আরেকটা বিষয় হলো যে আর্থিক প্রতিষ্ঠান বিভাগ, অর্থ মন্ত্রণালয়ের, তা এটা আর্থিক প্রতিষ্ঠান বিভাগ যেদিন থেকে গড়ে উঠলো সেদিন থেকে বিশ্বব্যাংক বলছিল যে আর্থিক প্রতিষ্ঠান বিভাগ বাংলাদেশ ব্যাংকিং খাতের স্বাধীনতা খর্ব করবে। এবং নতুন সরকার ক্ষমতা এসেছে, তার যে নির্বাচনী ইস্তাহার ছিল, নির্বাচনী ইস্তাহারে কিন্তু নতুন সরকার বলেছে আমরা ক্ষমতায় যেই আর্থিক প্রতিষ্ঠান বিভাগ বন্ধ করব, এটা কিন্তু বলেছে। আমার কাছে মনে হচ্ছে যে দেখেন যে আর্থিক প্রতিষ্ঠান বিভাগের এখানে আর্থিক প্রতিষ্ঠান বিভাগের দুর্বলতা রয়েছে, ফেল করছে। এখানে সেন্ট্রাল ব্যাংক ফেল করেছে, এজন্য ব্যাংক খাতে ফেল করেছে, ঠিক আছে। এখন খেলাপি ঋণ উদ্ধারের তো আপনাকে প্রচেষ্টা রাখতেই হবে, কারণ এই যে মানে রাষ্ট্রের টাকা আজকে বিতরণ করা হলো ব্যাংকের মাধ্যম দিয়ে শিল্পায়ন করার জন্যই তো বিতরণ করা হলো, তাই না? এক্সপোর্ট ইম্পোর্ট বাড়ানোর জন্য বিতরণ করা হলো, কিন্তু সেই টাকাটা উৎপাদনশীল খাতে যায় নাই। সেই টাকাটা গেছে আপনার অনুৎপাদনশীল খাতে, মানে বেশিরভাগ টাকা পাচার করা হয়েছে আসলে। সেটার এভিডেন্সগুলো আমরা পাইছি। আমি যেহেতু টিআইবির মিটিংয়ে থাকি, ইউকে টিআই আমাদেরকে জানিয়েছে, এবং বিভিন্ন ধরনের তথ্যপত্র নিয়ে আমরা যেটা কাজ করছি সেটা থেকে আমরা জানছি। আরেকটা কথা হলো যে দেখেন যে ঋণ খেলাপি যে পার্লামেন্টে আপনার যে ব্যবসায়ীদের তো একটা জায়গা আছে পার্লামেন্টে। এবছর পার্লামেন্টে মনে হয় 58% ব্যবসায়ী আছে, মেম্বার অফ পার্লামেন্ট, আইন প্রণেতা। তো সেখানে দেখা যাচ্ছে যে আপনার নির্বাচনের আগে তাদের মানে যারা ঋণ খেলাপি ছিল তারা স্টে অর্ডার নিয়ে তারা নির্বাচন করেছে। আচ্ছা, ভালো কথা। কিন্তু আমার কথা হলো যে দেখেন যে আমরা যদি একটু আরেকটা প্রসঙ্গ নিয়ে একটু টানি, যে এই যে বড় অঙ্কের একটা ঋণ খেলাপি ঋণ রয়েছে 5.5 লাখ কোটি টাকা, তো এর মধ্যে কিন্তু একটা প্রতিষ্ঠানের নাম কিন্তু বারবারই উঠে এসছে, এই যে তাদের অনেকগুলো ব্যাংক রয়েছে এবং সেখানে অনেক সাধারণ মানুষের বিনিয়োগ আমানত রয়েছে সেখানে। আর যে বিষয়টা আসলে জানতে চাচ্ছি যে তাদের বেশিরভাগ টাকাই কিন্তু পাচার হয়েছে, সেক্ষেত্রে এই যে পাচার হওয়া টাকাটা আসলে ফিরিয়ে আনার উপায়টা কি? জি, দেখেন যে ওই যে প্রথমে বললাম যে রাষ্ট্র প্রথমে ব্যাংক কোম্পানি আইন অ্যামেন্ডমেন্ট করে আপনার একজনের কাছে দায়িত্ব দিয়েছে, এবং এটা তো একটা নজির যে একজনের কাছে কিভাবে 1 ডজনের কাছাকাছি ব্যাংক থাকে বা হাফ ডজনের কাছাকাছি ব্যাংক থাকে। এখানে তো আপনার সুশাসন নিশ্চিত হওয়ার কোনো সুযোগ থাকে না। আরেকটা কথা বলি, দেখেন যে খেলাপি আর একটা গ্রুপে কিভাবে বিভিন্ন ব্যাংক থেকে হচ্ছে আসলে টাকা ঋণ নেয়, সেখানেও কিন্তু সেখানে আমি তো বলছি যে আজকে যে ব্যাংক খাতের যে সংকটে পড়েছে, এটা কেন্দ্রীয় ব্যাংক ফেল করেছে। সুতরাং এখানে আপনার আর্থিক প্রতিষ্ঠান বিভাগ ফেল করেছে, সুতরাং তাদের নজরদারির ঘাটতি ছিল। তারা তো একসময় ইন্সপেকশন করেছে ব্যাংকগুলোতে, ইন্সপেকশন করে বলছে যে তারা ডিভিডেন্ডও দিয়েছে। পরবর্তীতে যখন আবার অন্তর্বর্তী সরকার আসলো, তারা যখন ইন্সপেকশন করলো তখন দেখা যাচ্ছে ব্যাংক লস, তখন আর ডিভিডেন্ডের তো প্রশ্ন আসে না। সুতরাং একই কেন্দ্রীয় ব্যাংক যখন 3 মাস আগে আপনার অডিট করেছে, অডিট করে বললো যে হ্যাঁ প্রফিট আছে, তারা অ্যাকাউন্টস পাস করে ডিভিডেন্ড ঘোষণা করলো, আবার একই কেন্দ্রীয় ব্যাংক
আবার 6 মাস পরে যখন আপনার অডিট করে ব্যাংকগুলো, তখন বললো যে ব্যাংক গভীর খাতে পড়ে গেছে। সুতরাং এখানে তো আপনার কেন্দ্রীয় ব্যাংকের দুর্বলতা রয়েছে। আরেকটা বিষয় আমি বলি, দেখেন যে খেলাপি সংস্কৃতিটা কিন্তু কমানো সম্ভব, ভালোভাবে সম্ভব, যেটা ভিয়েতনাম করেছে, দক্ষিণ কোরিয়া করেছে। আচ্ছা, কেন কিভাবে ভিয়েতনামে 2024 সালে যে আপনার মাইলান নামে এক বিলিয়নারিকে ফাঁসির আদেশ দিয়েছিল ব্যাংক থেকে টাকা লুটপাটের কারণে, কিন্তু মাইলান তখন বলছিল যে মরিতে চাই না আমি এই সুন্দর ভুবনে। তখন মাইলান কি করেছিল জানেন, যে তার যে সমস্ত সম্পত্তি, যেহেতু সে বিলিয়নারি ছিল, সমস্ত সম্পত্তিগুলো সে রাষ্ট্রের নামে লিখে দিল। তখন কোর্ট তাকে কি করলো, ফাঁসির আদেশ প্রত্যাহার করে তাকে যাবজ্জীবন কারাদণ্ড দিল মাইলানকে। এই যে মাইলানের যে দৃষ্টান্ত ভিয়েতনাম স্থাপন করলো, সেখান থেকে কিন্তু ভিয়েতনামে কেউ ব্যাংক লুট করতে যায় নাই, ভিয়েতনামে কিন্তু ব্যাংকের দিকে কেউ তাকাচ্ছে না। আচ্ছা, দক্ষিণ কোরিয়া কি করে, চীন কি করে, তারা যখন আসলে রাষ্ট্রের কোনো অর্থ লুটপাট করে, রাষ্ট্রের স্বার্থবিরুদ্ধে যখন কাজ করে, তখন তাদের পাসপোর্ট বাতিল করে দেওয়া হয়, তাদের ছবি টাঙিয়ে বিলবোর্ডে মোড়ে মোড়ে টাঙানো হয়। তো বিষয়টা হলো যে দেখেন যে ভিয়েতনাম তো দৃষ্টান্ত স্থাপন করেছে, আসলে খেলাপি ঋণ উদ্ধার করার জন্য যে প্রচেষ্টা, সেই প্রচেষ্টা আমাদেরকে এখন যেটা যেতে হবে, সামাজিক আন্দোলনে যেতে হবে। তাহলে আপনার কথা শুনে কি আমরা আসলে এটা বলতে পারি যে এই যে খেলাপি ঋণের পরিমাণ দিন দিন বাড়ছে, সেটার জন্য আসলে রাজনৈতিক প্রভাবটাই সবচেয়ে বেশি দায়ী? অবশ্যই, আমি বারবার বলেছি যে বাংলাদেশের প্রত্যেকটা রাজনৈতিক সরকার যেটা করেছে, সেটা হচ্ছে যে আর্থিক খাতকে দলীয়করণ করেছে। আপনার আর্থিক প্রতিষ্ঠান বিভাগ বলেন, কেন্দ্রীয় ব্যাংক বলেন, মানে আপনার রাষ্ট্রায়ত্ত যে ব্যাংকগুলো আছে, সেই রাষ্ট্রায়ত্ত ব্যাংকের বোর্ডে কারা বসেছে? বোর্ডে কি আপনার খুব ভালো লেভেলের একটা এক্সপার্ট বসা হয়েছে? না, মানে মানে তাদের দলীয় লোকজন বসে। সুতরাং আপনি যদি দলীয় লোককে যদি অ্যাওয়ার্ড দেওয়ার জন্য ব্যাংকের বোর্ডে বসান, তাহলে তো আপনার আর্থিক খাত কখনো ভালো থাকবে না। আর একটা বিষয় হলো যে দেখেন, এই যে যে মেম্বার অফ পার্লামেন্টের কথা বলছিলাম, আপনার এই যে খেলাপি যারা ছিল, তাদেরকে নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ দেওয়া হয়েছে, স্টে অর্ডার নিয়েছে তারা। যাও, গণপ্রতিনিধিত্ব আদেশ 1972-এর 12 ধারায় বলা আছে যে কোনো খেলাপি নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না। বাট খুব দুঃখের সাথে বলতে হয়, আমাদের দেশে আসলে সবাই চায় যে মেম্বার অফ পার্লামেন্ট হওয়ার জন্য যে দৌড়দৌড়ি, সেটা কোর্ট থেকে স্টে অর্ডার থেকে শুরু করে নিচ্ছে। এখন তো তাদের এখন যারা আছেন, তাদের 11,000 কোটি টাকা তারা খেলাপি আছেন, যারা এখন যারা পার্লামেন্টে আছেন, অনেক অনেক এমপিদের, তাদের স্বার্থ সংশ্লিষ্ট। এটা আসলে উদ্ধারের উপায় কি? তাহলে আইন প্রণেতা যেখানে আপনার ইগনোর করছে, লোয়াকে ইগনোর করছে, বা সম্মান জানাচ্ছে না, বা রাষ্ট্রের ক্ষতি হয় এমন ধরনের কাজে জড়িত, সুতরাং সেখানে তো আর কেউ যে সমাধান করতে পারবে, এটা তো বলা যাচ্ছে না। তাই এই জন্য আসলে আমি যেটা বলবো যে সেন্ট্রাল ব্যাংক, কেন্দ্রীয় ব্যাংক ফেল করেছে। কেন্দ্রীয় ব্যাংকে সংস্কারটা আসলে হওয়া উচিত কেন্দ্রীয় ব্যাংকের, এরপরে আমাদের কমার্শিয়াল ব্যাংকের সংস্কার করতে হবে বাংলাদেশে। আমি এছাড়া আর কোনো উপায় দেখছি না। আর খেলাপি ঋণ দ্রুত আদায় করা হচ্ছে যে অর্থ ঋণ আদালতকে আপনাকে সংস্কার করতে হবে, অর্থ ঋণ আদালতের লজিস্টিক সাপোর্ট বাড়াতে হবে, ম্যান পাওয়ার বাড়াতে হবে, তাদের ইউনিট বাড়াতে হবে, এবং বিচার কার্যটা খুব দ্রুত নিষ্পত্তি যাতে হয়, সেই ধরনের ব্যবস্থা আসলে গ্রহণ করতে হবে, এবং সামাজিক আন্দোলনের মাধ্যম দিয়ে খেলাপিটা কমাতে হবে। না হলে এটা তো ছিল রাষ্ট্রের টাকা, এখন রাষ্ট্রের টাকা এখন খুঁজে পাওয়া যাচ্ছে না, পাচার হয়ে গেছে, তাহলে তো এটা রাষ্ট্রেরই ক্ষতি হলো। জি, আসলে এই যে পার্লামেন্ট মেম্বার যারা আছেন, তাদের আসলে খেলাপি ঋণের পরিমাণ যেটা আমরা জানি, সেটা আসলে 3,000 কোটি টাকা, এবং আপনি যে কথাটা বলেছেন যে এটা আসলে নিঃসন্দেহে পূর্বে ওগুলো যদি আপনি ধরেন, তাহলে তো আরো বেশি, সেটা বলছি আমি। কিন্তু আরেকটা বিষয় যদি একটু বলি, যে 11,000 কোটি টাকা যেটা বলেছেন, এটা আসলে 3,000 কোটি টাকার মতো খেলাপি ঋণ পার্লামেন্ট মেম্বার যারা আছেন তাদের রয়েছে। জি, আরেকটা বিষয় যদি একটু বলি, যে আপনি যেটা বলছেন যে এই যে রাজনৈতিক প্রভাবমুক্ত থাকার জন্য, এই যে খেলাপি ঋণের পরিমাণ ভবিষ্যতে কমানোর জন্য, সেক্ষেত্রে ভবিষ্যতে সতর্কতামূলক পদক্ষেপ আসলে সরকারের কি হওয়া উচিত? যেহেতু দেখেন যে বাংলাদেশের ব্যাংকিং খাতটা আসলে, সরকারের মূল চ্যালেঞ্জটা হচ্ছে যে ব্যাংকিং খাত সংস্কার করা, এবং যে সংস্কার কাজটা চলছিল সেটাকে এগিয়ে নেওয়া। যেরকম ব্যাংক রেজুলেশন অর্ডিন্যান্স করছে, এর আওতায় সামনের দিনে হয়তো কিছু ব্যাংকগুলোকে আরও মার্জ করা হবে। বিষয়টা হলো, আমি আপনাকে যদি বলি, আমি বারবার একই কথা বলছি যে আমার আর্থিক প্রতিষ্ঠানকে আমাকে রাজনৈতিক প্রভাবমুক্ত রাখতে হবে। আমাকে দলীয়করণ করলে আর্থিক প্রতিষ্ঠান বিভাগ কখনো টেকসই হবে না। এবং আরেকটা কথা হলো যে দেখেন, আজকে যে বাংলাদেশে যে আপনার ব্যাংক ভিত্তিক যে অর্থনীতি, এবং এখানে যে ব্যাংকের উপরে আপনার হাজার হাজার শিল্প কারখানা নির্ভর করছে, তার এক্সপোর্ট ইম্পোর্টে, তার ফাইন্যান্সিংয়ের উপরে, তাই না? সুতরাং
আজকে 2 ডজনের কাছাকাছি ব্যাংকে কিন্তু আপনার ক্যাপিটাল শর্টফল আছে। আবার 5টা ব্যাংক তো একদমই কোনো বিজনেস অপারেশনে যাচ্ছে না, যেগুলো মার্জ করা হয়েছে, তাই না? বিজনেস অপারেশন করতে পারছে না, এখনো শুরু করে নাই। 5টা ব্যাংকের রিকভারি প্ল্যানও সেভাবে হচ্ছে কিনা এটা আমার জানা নাই। তবে মানে আমার কথা হচ্ছে যে 30টা ব্যাংকের কাছাকাছি 30-32টা ব্যাংক কিন্তু এখন অর্থনৈতিক কার্যক্রম থেকে একদম ডিটাচ হয়ে গেছে, যেটা অর্থনীতিতে একটা বড় ধরনের একটা আমি বলবো যে এটা আশীর্বাদ বলা যাবে না, এটা এটা অভিশাপ বলবো আমার। কারণ 30টা ব্যাংক তো অর্থনৈতিক কর্মকাণ্ড থেকে সে বিরত আছে, কারণ আমার যে ব্যাংকগুলো লাভ করতে পারছে না, ক্যাপিটাল শর্টফল, সে তো বিনিয়োগ করতে পারছে না। সুতরাং এটা তো আপনার এখন সরকার ঋণ করে অনেক ব্যাংকগুলোকে ক্যাপিটাল সাপোর্ট দিচ্ছে, তাই না? সুতরাং এটা তো অর্থনীতির জন্য একটা অনেক বড় ধরনের ক্ষতি এবং চ্যালেঞ্জ। জি, আমরা এই বিষয়গুলো নিয়ে অবশ্যই পরে আবার আলোচনায় ফিরবো, তার আগে একটু বিরতি নিয়ে আসছি। দর্শক, এ পর্যায়ে নিচ্ছে একটা বিরতি, ফিরবো একটু পরেই, ততক্ষণ সঙ্গেই থাকুন। আবারও স্বাগত 21 বিজনেসের সঙ্গে আছি মহিমা পলি। দর্শক, বিরতির আগে ব্যাংক খাতে খেলাপি ঋণ ও অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে কথা বলছিলাম পলিসি থিঙ্ক অ্যান্ড ইকোনমিক রিসার্চ সেন্টারের চেয়ারম্যান মোহাম্মদ মাজেদুল হকের সঙ্গে। প্রিয় দর্শক, 21 বিজনেসের অংশটি দেখছেন আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতালের সৌজন্যে, পাওয়ার্ড বাই ন্যাশনাল এগ্রি কেয়ার গ্রুপ। আমরা আবারও তার সঙ্গে আলোচনায় ফিরছি। জি, একটা বিষয় একটু এখানে উল্লেখ না করলেই নয়, যেটা হচ্ছে যে 20টি প্রতিষ্ঠানের যে নাম উল্লেখ করা হয়েছে, তাদের মধ্যে শীর্ষ যে 20টি প্রতিষ্ঠানের নাম উল্লেখ করা হয়েছে, তাদের মধ্যে 11টি প্রতিষ্ঠানে কিন্তু এস আলম গ্রুপের, এবং ধারণা করা হচ্ছে বিভিন্ন পত্রপত্রিকার বরাত দিয়ে যদি আমরা বলি, সংবাদ মাধ্যমের বরাত দিয়ে যদি বলি, যে তাদের বেশিরভাগ অর্থই কিন্তু বিদেশে পাচার হয়েছে। সেক্ষেত্রে এই যে বিপুল পরিমাণ অর্থ যে পাচার হয়েছে, সেই টাকাটা আসলে পুনরুদ্ধার কিভাবে সম্ভব? জি, দেখেন যে পাচারকৃত অর্থ ফেরত আনার জন্য অন্তর্বর্তী সরকার খুব গুরুত্বের সাথে কাজ করেছে এবং টাস্ক ফোর্সও গঠন করেছে। তখন যখন গভর্নর ছিল, বিভিন্ন দেশে কিন্তু নেগোসিয়েশন করার জন্য গেছে, আমরা দেখেছি। কিন্তু আমি আপনাকে যদি বলি, সেটা হচ্ছে যে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল যে গবেষণা থেকে শুরু করে অন্যান্য যে গবেষণা, আপনার ফিলিপাইন কিন্তু পাচারকৃত অর্থ ফেরত আনতে ব্যর্থ হয়েছে, ব্রাজিল ব্যর্থ হয়েছে, মালয়েশিয়া ব্যর্থ হয়েছে, আমাদের দেশেও বিভিন্ন সময় বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে। গবেষণা যেটা উঠে আসছে, পাচারকৃত অর্থ ফেরত আনতে আপনার যদি 10% ফেরত আনেন, সেটাও 15 বছর 16 বছর সময় লেগে যায়। আরেকটা বিষয় হলো যে আমাদের দুর্বলতা হচ্ছে যে তদন্ত রিপোর্টটা। তদন্ত রিপোর্ট দেখবেন যে বাংলাদেশ ব্যাংকের যখন রিজার্ভ কে করা হলো, মানে কনভার্ট করা হলো অন্য দেশে, তখন এই যে তদন্ত রিপোর্টটা কতবার পিছিয়েছে, তাই না? তাহলে বিষয়টা হলো যে আমাদের যে, এবং আপনার পাচারকৃত অর্থ ফেরত আনার জন্য 5টা সংস্থা একসাথে কাজ করে, সিআইডি থেকে শুরু করে মাদকদ্রব্য অধিদপ্তর শুরু করে, এই 5টা অধিদপ্তরদের সমন্বয় একটা প্রচেষ্টা থাকতে হবে, সমন্বয় পরিকল্পনা থাকতে হবে, এবং এটার সাথে যে আইনগত যে দিকটা, সে আইনগত দিকটা খুব দ্রুত নিষ্পত্তি করতে হবে। আরেকটা বিষয় হলো যে এক এক দেশের আইন এক এক রকম ভিন্ন, তাই না? তো এক এক রকম, সুতরাং আপনি অনেক দেশ ট্যাক্স হ্যাভেন দিয়ে টাকা, পাচারকৃত টাকাকে তারা স্বাগত জানায়, সে দেশের বিনিয়োগ বাড়বে, এরকম অনেক দেশ আছে। সুতরাং সেই দেশের আইন পরিবর্তন করে যে আপনি সম্পদ এবং অর্থ আপনি নিয়ে আসবেন, সেটা তো অনেক ডিফিকাল্ট বিষয়, কারণ ওই দেশের পার্লামেন্টও তো এটা পাস হতে হবে, আবার অ্যামেন্ডমেন্ট হতে হবে, তাই না? এটা আবার ওই আইনটাকে আবার রিফর্ম হতে হবে, তারপরে তো আপনার দেশের সাথে আপনার যখন হবে নেগোসিয়েশন হবে, তখনই তারা রাজি হবে। সুতরাং এক এক দেশের আইনগত বিষয় এক এক রকম। সুতরাং এই আইনগত বিষয়কে আপনাকে ভেদ করে নেগোসিয়েশন করে পাচারকৃত অর্থ বল এবং সম্পদ বলেন, এগুলোকে ফেরত আনা, এগুলো কিন্তু খুব বিরল ঘটনা। এবং বাংলাদেশের আমার কাছে মনে হচ্ছে যে বাংলাদেশেও এটা মানে পারবে কিনা আমার কাছে মনে হয় না। কিন্তু আজকেই কিন্তু বাংলাদেশ ব্যাংক জানিয়েছে যে পাচারকৃত অর্থ বা স্টোলেন অ্যাসেট রিকভারি প্রক্রিয়াধীন রয়েছে। তো এই বিষয়টার জন্য কিন্তু তারা আরেকটা বিষয় কিন্তু একেবারে বোল্ডলি বলেছেন যে কোনো গ্রুপ বা প্রতিষ্ঠানকে তারা সুবিধা দেবে না, এবং তাদের ব্যাপারে কঠোর পদক্ষেপ নেওয়া হবে। যে ধরনের আইন আছে সব ধরনের প্রক্রিয়া হচ্ছে, চলমান রয়েছে। তো এই বিষয়ে আপনি বিগত সরকার যে ভুলগুলো করেছে, সেই ভুল থেকে যদি বর্তমান সরকার, নতুন সরকার যদি শিক্ষা গ্রহণ করে, তাহলে আমার অর্থনীতি সামনের দিকে এগিয়ে যাবে, জনগণের আস্থা অর্জন করতে পারবে সরকার, এবং আর্থিক খাতে সুশাসন নিশ্চিত হবে। আর যদি আপনার দলমত নির্বিশেষে যদি আপনার সেন্ট্রাল ব্যাংকের সিদ্ধান্তটা হতে হবে আপনার খুব হাইলি অ্যাকসেপ্টেবল সিদ্ধান্ত হতে হবে, এটা জনবান্ধব সিদ্ধান্ত হতে হবে। অর্থনীতিতে ক্যান্সার সৃষ্টি হয় এমন কোনো সিদ্ধান্ত যদি সেন্ট্রাল ব্যাংক থেকে আসে, তাহলে আপনার রাষ্ট্র ফেল করবে, অর্থনীতি ফেল করবে, সরকার ফেল করবে। এবং এটার জন্য সরকারকে কঠোর হতে হবে, বিশেষ করে আপনার সেন্ট্রাল ব্যাংকের স্বায়ত্তশাসন, এবং বিশেষ করে আমি বলবো যে ব্যাংক কোম্পানি
আইনটা এটাকে চেঞ্জ করা হয়তো সময়ের দাবি হয়ে গেছে। এবং আমার কাছে মনে হচ্ছে নতুন সরকারের অন্যতম একটা চ্যালেঞ্জের ভিতরে কিন্তু এখন আর্থিক খাত দেশের, এটাকে সামনে এগিয়ে নেওয়ার জন্য এটাকে কঠোর হাতে এটাকে আপনাকে নিয়ন্ত্রণ করতে হবে আমার কাছে মনে হয়েছে। আসবো একটু পাঁচ ব্যাংক নিয়ে। এই পাঁচ ব্যাংক নিয়ে হচ্ছে ধোঁয়াশা কিন্তু রয়েই গেছে। সাধারণ যারা গ্রাহক আছেন তাদের বিভিন্ন সময় এটা নিয়ে একটা শঙ্কা কিন্তু রয়ে গেছে। কিন্তু এই যে সম্মিলিত ইসলামী ব্যাংকের যে যাত্রা এর মধ্যে শুরু হয়ে গেছে এবং সেটার কাজ কিন্তু প্রক্রিয়া চলমান রয়েছে এবং তাদের এমডি বা যারা আছেন ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কর্মকর্তা তাদের কিন্তু নিয়োগের একটা বিষয় কিন্তু বলছেন। এই বিষয়ে কিন্তু আজকে একটা নিউজ হয়েছে। তো এই যে আরেকটা বিষয় যদি এখানে আমি উল্লেখ করি যে এই ব্যাংকগুলোর যে শাখা রয়েছে অর্থাৎ ব্রাঞ্চ রয়েছে বিভিন্ন জায়গায়, সেগুলো বিলুপ্ত করে একটি শাখা করা হবে। সেক্ষেত্রে আসলে যারা এখানে কাজ করছেন, যারা কর্মকর্তা কর্মচারী রয়েছেন, তাদেরকে আসলে ছাঁটাইয়ের প্রক্রিয়া বা তাদের কি হবে, তাদের নিয়ে চিন্তা ভাবনাটা আসলে কেমন হবে? যে আপনার এই মার্জ প্রক্রিয়াটা আমরা ফার্স্ট এভার ইন দ্য কান্ট্রি, আমরা এটা প্রথম দেখতে কিন্তু যাচ্ছি। বিভিন্ন সময় কিন্তু আশ্বস্ত করেছেন অন্তর্বর্তী সময় যে কেউ চাকরিচ্যুত হবেন না। এখন বিষয়টা হলো যে এই ব্যাংকটার হচ্ছে যে সবথেকে বড় একটা সরকারের জন্য সবথেকে বড় চ্যালেঞ্জ হচ্ছে সরকার তো এখানে মানি ইনজেক্ট করেছে, ট্যাক্স পেয়ারদের মানি হোক আর বিদেশি উৎস থেকে ঋণ নিয়ে হোক ইনজেক্ট করেছে 20,000 কোটি টাকা বা আরো কিছু সামনের দিনে করবে। তাহলে এই ব্যাংকগুলো সম্মিলিত ইসলামী ব্যাংকের খুব দ্রুত সিদ্ধান্ত নিতে হবে আমি বিজনেস অপারেশনে কিভাবে যাব। ঠিক আছে, আরেকটা হলো যে একটা জায়গায় হচ্ছে 3টা ব্যাংকের বা 5টা ব্যাংকের কিন্তু ব্রাঞ্চ আছেই, অনেক জায়গায় আছে, পাশাপাশি আছে, সেখানে সেটা একটা ব্রাঞ্চ হবে। কিন্তু আপনার বিজনেস ভলিউম যেটা, যে আপনার বিজনেস ভলিউম তো বাড়বে এবং অলরেডি কিন্তু আপনার 75 লাখ গ্রাহক আছেই, এই ব্যাংকের সাথে 75 লাখ গ্রাহক আছে। সুতরাং 75 লাখ গ্রাহক নিয়েই সম্মিলিত ইসলামী ব্যাংক যাত্রা শুরু করেছে। আমার কাছে মনে হয় এটা একটা খুব পজিটিভ সাইড। এই 75 লাখ গ্রাহককে আপনাকে নার্সিং করতে হবে এবং এই 75 লাখ গ্রাহকের আস্থা অর্জন করে যদি সম্মিলিত ইসলামী ব্যাংক যদি বিজনেস অপারেশন পরিচালনা করতে পারে, তাহলে এমপ্লয়মেন্টের উপরে, আপনার কর্মসংস্থানের উপরে, এখানে যারা চাকরি করছে তাদের উপরে কোনো ধরনের ব্যাঘাত হবে না। কারণ আপনার কিন্তু 5টা ব্যাংকের এমপ্লয়ি তো হচ্ছে এটা হিউজ পরিমাণ হবে, যে ইকুয়াল এমপ্লয়ি সবকটা ব্যাংকেরই রয়েছে না। আপনার যদি বিজনেস ভলিউম বাড়ে তাহলে তো আপনাকে আরেকটা বিষয় হলো যে আপনার বর্তমান যুগে ব্যাংকিংটা তো শুধু আপনার প্রপোজাল বেস না, এটা হচ্ছে ডিজিটাল ব্যাংকে যাচ্ছে। তারপরে এটা হচ্ছে যে আপনার পেমেন্ট সিস্টেমটাও ভিন্ন ধরনের পেমেন্ট সিস্টেম হচ্ছে এবং গ্লোবাল স্ট্যান্ডার্ড আপনার ব্যাংকের সাথে তাল মেলানোর জন্য বিভিন্ন ধরনের প্রোডাক্ট কিন্তু আপনাকে লঞ্চ করতে হচ্ছে। এই বিষয়গুলোকে দেখভাল করার জন্য তো আপনার ম্যান পাওয়ার, জনশক্তি দরকার আছে। সুতরাং আমার কাছে মনে হচ্ছে যে ব্যাংকের আপনার বিজনেস ভলিউম যদি বেড়ে যায় তখন তো আপনার ম্যান পাওয়ার দরকার সেগুলোকে নার্সিং করার জন্য, তাই না? সুতরাং আমার কাছে মনে হচ্ছে যে এমপ্লয়মেন্টের উপরে, হ্যাঁ, আপনার যখন একটা ব্যাংক যখন একীভূত হবে তখন এক শ্রেণীর এমপ্লয়িরা বঞ্চিত হয়, সেটা সারা পৃথিবীতে হয়েছে এবং বাংলাদেশেও সম্ভব। এই কিছু বাস্তবতা আপনাকে মেনে নিতে হবে। যাদের 25 বছরের বেশি চাকরি অতিবাহিত হয়েছে, সার্ভিস রুল অনুযায়ী তাদেরকে হয়তো যেটা তাদেরকে যদি বেনিফিট দিয়ে তাদেরকে করা হয়, কারণ এক্সপেন্ডিচার কমানোর জন্য, কারণ আমাকে প্রফিট দেখার জন্য তো আমাকে প্রফিটের মুখ দেখার জন্য আমাকে এক্সপেন্ডিচার কমাতে হবে জাতীয় স্বার্থে যে কোনো পদক্ষেপ এবং আপনার যে একাডেমিক ফিটনেসটাকে আপনাকে প্রায়োরিটি দিতে হবে, কারণ একাডেমিক ফিটনেস না হলে তো একটা এমপ্লয় দিয়ে আপনি সামনের দিকে এগিয়ে নিতে পারবেন না প্রতিষ্ঠানগুলো। জি, আপনাকে অনেক ধন্যবাদ আজকে আমাদের সঙ্গে এখানে উপস্থিত হবার জন্য। জি, আপনাকে ধন্যবাদ। দর্শক, এতক্ষণ দেশের ব্যাংক খাতের খেলাপি ঋণ, অর্থনৈতিক পরিস্থিতির নানা দিক ও করণীয় নিয়ে কথা বলছিলেন পলিসি থিঙ্ক অ্যান্ড ইকোনমিক রিসার্চ সেন্টারের চেয়ারম্যান মোহাম্মদ মাজেদুল হক। নিচ্ছে একটা বিরতি, 2টা 30 মিনিটে আবারও ফিরে আসবো 21শে বিজনেসে। দেখার আমন্ত্রণ রইল, 21-এর সঙ্গেই থাকুন।